কাদেরকে নিয়ে কাজ করছেন? বিকজ হচ্ছে আপনি 26টা মানুষের মধ্যে আপনি 18টা মানুষ বকলম বানা রেখেছেন ইচ্ছা করে, যেন আমরা আমাদের মতো কাজগুলো করে ফেলতে পারি। ওরা শুধু হ্যাঁ ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ ভোট। 22 বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে 98 সাল থেকে প্রেসাইজলি পেলামটা কি? রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া পেলামটা কি? আসলে প্লেয়াররা খারাপ খেলতেছে, প্লেয়ারকে চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট, তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিসিবির সকল দুর্নীতি আস্তে আস্তে উঠে আসতে শুরু করেছে। এতদিন বাংলাদেশের মানুষ মুখ খুলতে পারেনি, তবে স্বৈরাচার পতনের পর এবার সকলে সেই দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট বিসিবির যে সকল দুর্নীতিগুলো এবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। অন্যদিকে এবার বাংলাদেশের মানুষ কি পেয়েছে এই বোর্ড কর্তাদের কাছ থেকে, এই বাংলাদেশ ক্রিকেটের কাছ থেকে? এতদিন থেকে শুধুমাত্র সাকিব তামিমের দ্বন্দ্বই যেন বাংলাদেশের মানুষকে দেখিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে এবার বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তরা এবার রাজপথে নেমে সেই সকল বিষয় নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে খালেদ মাসুদ পাইলটের সেই সকল কথাগুলো শুনে নেই। আসলে বিসিবিতে কি ছিল এতদিন? উনি দিচ্ছেন ধরেন 2 কোটি টাকা দিল, এক্সাম্পল কথা উনি দিচ্ছেন 20 কোটি টাকা ইনকাম করার জন্য। কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে ঢাকা ক্লাব, গুলশান ক্লাবের মতো সোসাইটি ক্লাব। আমাদের রাজশাহী ডিভিশনে যিনি পাবনা থেকে রাজশাহী ডিভিশনে রিপ্রেজেন্ট করেন, উনি হচ্ছেন একটা দলীয় সেক্রেটারি। ওনার ব্যাকগ্রাউন্ড যে দেখেন যে 3টা আম্পায়ারের নাম জিজ্ঞেস করেন, বাংলাদেশের 3টা আম্পায়ারের নাম উনি বলতে পারবে না। তো তাহলে আপনি কাদেরকে নিয়ে কাজ করছেন? বিকজ হচ্ছে আপনি 26টা মানুষের মধ্যে আপনি 18টা মানুষ বকলম বানা রেখেছেন ইচ্ছা করে, যেন আমরা আমাদের মতো কাজগুলো করে ফেলতে পারি। ওরা শুধু হ্যাঁ ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ ভোট বলবে। এত বছর ক্রিকেট বোর্ডকে সার্ভিস দিলাম, কিন্তু শেষটা খুব খারাপ হচ্ছে, বা একটা ক্রিকেট বোর্ড হয়তো তার খোঁজ নিচ্ছে না, খবর নিচ্ছে না যে তুমি আচ্ছা ঠিক আছে এতদিন সার্ভিস দিয়েছো, তুমি এখন একটা প্রপার প্ল্যানিং আসলে আমরা করি যে তোমাকে কীভাবে রিটায়ারমেন্ট দেওয়া যায়। এই জায়গাটাকে আপনার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের কাছ থেকে একটা ইনিশিয়েটিভ থাকা উচিত? না, আমি আপনাকে বলবো যেভাবে ফিলিস্তিনের যুদ্ধ করে মানে গুলি মেরেছে বা আপনি বোম মেরেছে, আপনি ভিডিওতে দেখবেন পুরো বিল্ডিংগুলো পড়ে আছে। এটা কিন্তু 10 দিনে কিন্তু পরিষ্কার হবে না, আপনি যে মেশিনই লাগান। তো ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যে এমনভাবে হয়ে আছে, আমি প্রথমে বলছি কালচার ডেভেলপ করতে হবে না। একটা প্লেয়ার ধরুন সাপোজ মাহমুদুল্লাহ রিটায়ারমেন্টে যাবে, মাহমুদুল্লাহর সাথে রিটায়ারমেন্টে যাওয়ার আগে আমরা ক্রিকেট বোর্ড আমি মনে করি যে কথা বলা উচিত এমনভাবে তার কাছ থেকে বেস্ট ইউজ করবো। সে যতদিন পর্যন্ত খেলবে সিলেকশন পর্যন্ত মনে হচ্ছে না এই পর্যন্ত তাকে নেওয়া যেতে পারে, তার সাথে আগে থেকে কথাবার্তা হয়ে থাকবে, ইন্টারনাল কথা বলে, যেটা কোনো মানুষ জানবে না, পাবলিক জানবে না, মিডিয়া জানবে না। তাকে বলা হবে, একটা টাইম দেবে, যে টাইম ফ্রেম দেওয়া হবে যে এই 6 মাস পর্যন্ত আমরা তোমাকে দেখি, তোমার একটা সাবস্টিটিউট আমরা পেয়ে গেছি, তুমি এটা ডিসিশন নাও যে কোন সময় তুমি রিটায়ারমেন্টে যাও, আমরা একটা সুন্দর পরিকল্পনা করতে চাই তোমাকে নিয়ে, আমরা সুন্দর একটা ফেয়ারওয়েল দিতে চাই। এবং তুমিও বলবো না কাউকে, আমরা বলবো না আচমকা সুন্দর করে আমরা এটা ইয়া করবো, তুমি এরকম প্ল্যান রাখো, আমরা তোমার ব্যাকআপ পেয়ে গেছি। এইটা আমার মনে হয় যে আগে থেকে করা উচিত ছিল। তো এই ধরনের কালচারটা আমাদের এখানে ক্রিকেট বোর্ডের চিন্তা ভাবনা, বিকজ আপনি যদি দেখেন ক্রিকেট বোর্ডের চিন্তা করবে কোথায়? আপনার যে 26 জন বোর্ড ডিরেক্টর আছেন, আমি সবাই সম্মানিত ব্যক্তি সমাজের ধরলাম। আমাদের রাজশাহী ডিভিশনে যিনি পাবনা থেকে রাজশাহী ডিভিশনে রিপ্রেজেন্ট করেন, উনি হচ্ছেন একটা দলীয় সেক্রেটারি। ওনার ব্যাকগ্রাউন্ড যে দেখেন যে 3টা আম্পায়ারের নাম জিজ্ঞেস করেন, বাংলাদেশের 3টা আম্পায়ারের নাম উনি বলতে পারবে না। আমার ধারণা বাংলাদেশ টিমের কারেন্ট বাংলাদেশ টিম যে 14 জন বা 15 জন গেছে, তাদের বলেন যে 11 জন প্লেয়ারের নাম বলেন, বলতে পারবে না। ঠিক সেম আপনি যদি দেখেন যে রংপুর বিভাগের কথা বলেন, একই ঘটনা হবে। খুলনাতে যান তাই হবে, ওই যেখানে যাবেন তাই হবে, ওনারা বলতে পারবে না। তা আপনি এনাদেরকে মতো নিয়ে আপনি ওখানে কাজ করছেন, তো তাহলে আপনি কাদেরকে নিয়ে কাজ করছেন? বিকজ হচ্ছে আপনি 26টা মানুষের মধ্যে আপনি 18টা মানুষ বকলম বানা রেখেছেন ইচ্ছা করে, যেন আমরা আমাদের মতো কাজগুলো করে ফেলতে পারি। ওরা শুধু হ্যাঁ ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ ভোট বলবে, বিকজ সেও তারও স্বার্থ আছে। বিকজ যে লোকটা ডিভিশন থেকে 2 কোটি টাকা 1 কোটি টাকা 3 কোটি টাকা খরচ করে ডিরেক্টর হচ্ছেন, উনি তো ইনভেস্ট করে ডিরেক্টর হচ্ছেন, বিকজ সব জায়গা থেকে ভোট মানে কিনে করছেন, সেন্ট্রালি কিছু টাকা পয়সা দিচ্ছেন আমার ধারণা মতে। বিকজ আমি যতটুকু বুঝেছি আমি লাস্ট ইলেকশনে, উনি দিচ্ছেন ধরেন 2 কোটি টাকা দিল, এক্সাম্পল কথা উনি দিচ্ছেন 20 কোটি টাকা ইনকাম করার জন্য। কেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড হচ্ছে ঢাকা ক্লাব, গুলশান ক্লাবের মতো সোসাইটি ক্লাব, নট ক্রিকেট বোর্ড মানে ক্রিকেট কালচার ক্লাব। আপনি ওখানে যখন প্রেসিডেন্ট বক্সে মানুষ ওনারা ডিরেক্টর খেলা দেখছেন, ওখানে মন্ত্রী, মিনিস্টার, সচিব, সব বড় বড় ব্যবসায়িকের লোকজন সব আসে, ওখানে তো আপনি সুন্দর করে ডিল করে নিচ্ছেন। ভাই আচ্ছা আমি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, ভাই আমি তো আমার একটু কাজটা আছে, আমার একটু কাজ বেরিয়েছে, আমাকে একটু দিয়েন কাজটা, তো হয়ে গেল তো আপনার কাজ। আর কি লাগে? আপনি 2 কোটি টাকা যদি আপনি 20 কোটি টাকা বের করে ফেলতে পারেন, আর আপনি এলাকায় যে বলছেন আমি বোর্ডের ডিরেক্টর, আপনি একটা ভিআইপি ট্রিটমেন্ট নিচ্ছেন। তো এই হলো আমাদের কালচার। তো আপনি কেন আসতে চাইবেন এখানে? মানুষ কাঁচা পয়সা তো অনেকেরই আছে, আমি যদি একটা সাইনবোর্ড পেয়ে যাই বিসিবি ডিরেক্টর, প্রবলেমটা কোথায়?
উনি তো নীতিগতভাবে, ওনার তো মানসিকতা বা ওরকম চিন্তা ভাবনা নাই যে না আমার ওই কোয়ালিটি নেই আমি যাবো না, ওনার তো লজ্জা নাই। আমি ওনাদেরকে মানে মেইন করে বলছি না, ওনার সম্মানিত ব্যক্তি হতে পারেন, কিন্তু লজ্জাই তো নাই যে আমি ক্রিকেট বোর্ডে যাচ্ছি টাকা দিয়ে হোক বা আমি তো মানুষের জেনুইন ভোট নিয়ে যাইনি, আমি তো কিনে নিয়ে গেছি এবং আমি কি দিব ক্রিকেটকে, আমি ক্রিকেটের লোক না। তো এই লোকগুলো নিয়ে আপনি ধরেন আজকে কোথায় ওনারা, আজকে যে বোর্ড নাই, আপনি যদি অনেস্ট থাকতেন কে আপনাকে সরাবে? আপনি যদি কোন সরকার আসলো আপনার হেডেক না, আপনার হেডেক হচ্ছে আপনি যদি কোয়ালিটি, আপনি যদি যোগ্য লোক থাকেন আপনার মাথা উঁচু করে থাকবেন, আপনি যদি অসৎ কাজ না করে থাকেন। তো সেই মানুষগুলো আজকে নাই, তার মানে নিশ্চয়ই আপনি অনেক কিছু ফল্ট করেছেন, আপনার প্রবলেম আছে। তা আমি ওই জন্য বললাম যে গঠনতন্ত্র এমন একটা নিয়ে আসতে হবে যে এই গঠনতন্ত্রতে এই ধরনের লোকগুলোর টাকা দিয়ে, আমি বলতে চাচ্ছি যে আপনি অনেক খেলোয়াড়িতে আসতে পারবেন না বোর্ডে, বিকজ হচ্ছে তাদের তো এই কাঁচা পয়সা তো নাই, যে যার ছিল 1 কোটি টাকা সে এখন 300 কোটি টাকার মালিক, এরকম কাঁচা পয়সা তো ক্রিকেট প্লেয়ারদের নেই। এই গত 22 বছর ধরে যে ক্রিকেট সাপোর্ট দেয় সে 98 সাল থেকে প্রেসাইজলি পেলামটা কি? রাজনীতি ছাড়া, সাকিব তামিমের দ্বন্দ্ব ছাড়া পেলামটা কি আসলে? প্লেয়াররা খারাপ খেলতেছে, প্লেয়ারকে চেঞ্জ করাই যদি হয় ফাইনাল রেজাল্ট, তাহলে তো ম্যানেজমেন্টের পরিবর্তন হওয়া উচিত ছিল। আমি আসলে রিফর্ম বাংলাদেশ ক্রিকেট এগুলো ইস্যু না, আমি যখন এটা জানতে পারলাম এরকম একটা প্রোগ্রাম এখানে হচ্ছে, আমি বেসিক্যালি এখানে আসি আমার কিছু অনুভূতি জানানোর জন্য। একদম টোটালি একজন ক্রিকেট, আমার আগের দিনও আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই। তো বেসিক্যালি যেটা হয়েছে, আমি একটু দুঃখ প্রকাশ করার জন্য আসি যে আমি আমার যে পরিচয়টা দিলাম, আমি একজন ইংরেজি শিক্ষক, 17 বছর ধরে আইএলস পড়াচ্ছি, বাট ওই 17 বছরের আগে থেকে আমি বাংলাদেশ ক্রিকেটের একজন কট্টর সমর্থক, এটা হচ্ছে আমার আরেকটা বড় পরিচয়। এবং আমি জাস্ট একটা গল্প শেয়ার করি, হয়তো ওই গল্পটা আমাদের কোটি মানুষের গল্প হবে, এবং সেই গল্প এবং আমার পাওনা কি আসলে। আমার নানু মারা গেছে 2008 সালে, অ্যান্ড দেন আমি ওই বাংলাদেশের কিছু প্রতিষ্ঠানে, বড় বড় প্রতিষ্ঠানে আইএলস পড়াতাম, অনেকগুলো ব্রাঞ্চ ছিল, মিরপুরে ছিল, পান্থপথে ছিল, নানা জায়গায়। তো দেখা গেল যে নানু তো 2008 সালে মারা গেল, 14-15 দিকে খেলা, তখন খেলা হয়েছে 2টা থেকে শুরু হবে। তো আমার যে অনুভূতি সেটা হচ্ছে আমি তো কট্টর সমর্থক। এর আগে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম কিছুদিনের জন্য, সেখানে বসে আমি যে প্রতিদিন যদি কাজ করতাম তাহলে 10-12 হাজার টাকা পেতাম, 80-90 পাউন্ড। সেটা বাদ দিয়ে সকালে সিক কল দিয়ে বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতাম। অ্যান্ড দেন বাংলাদেশে আসার পর কি হলো, আমি 2008 সালে মারা গেছে নানু, 2014 সালে ম্যানেজারে ফোন দিয়ে বললাম যে ভাই ওই ইমিডিয়েটলি ফোন আসছে, নানু মারা গেছে, আমাকে এখন দ্রুত আমার জেলায় যেতে হবে, কালকে ইনশাল্লাহ বাকিটা আমি বলবো। তো নানু মারা গেছে, আমি তো ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসছি। দেন আবারও এই সেম ঘটনা ঘটছে কয়েক মাস পরে, ওটা আরেকটা ব্রাঞ্চে, সেখানেও বলছি যে নানু মারা গেছে। তৃতীয় আরেকটা ব্রাঞ্চে যখন কয়েক মাস পরে বলতে গেলাম নানু মারা গেছে, তখন ওই ম্যানেজার, সে কিন্তু প্রথম ম্যানেজার না, সে বলল নির্ঝর ভাই এবার আপনি একটু দাদুর কথা বলেন, নানুর কথা আর কত বলবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এতদিন যে ক্ষমতায় বসে শুধু দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির ফল এবার পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা খাদের মাসুদ পাইলটের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি এভাবেই বিসিবি এতদিন চালিয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই খাওয়া শেষ হয়ে গিয়েছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।